ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি করাবো ক্লাস 10 কোষে দেখি 8 লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে। দেখো এই কোষে দেখি 8-এর যে লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে অঙ্কগুলি আছে, এই 3-এর দাগ থেকে অঙ্কগুলি করব। তো এই 3-এর দাগ থেকে অঙ্ক করার আগে এই লেসনের অঙ্কগুলো করার জন্য কয়েকটা সূত্রের প্রয়োজন। তো আমরা প্রথমে সেই সূত্রগুলো খুব ভালো করে এবং সহজভাবে বুঝে নেব, তারপরে এই 3-এর দাগ থেকে পরপর অঙ্কগুলি করতে থাকব। তাহলে চলো প্রথমে আমরা সূত্রগুলো খুব সহজভাবে বুঝে নিই। তার জন্য আমি এখানে একটা চোঙের চিত্র অঙ্কন করে নিয়েছি। দেখো প্রথমেই বলি, চোঙের তল সংখ্যা কটা? চোঙের তল সংখ্যা হচ্ছে 3টি। একটা হচ্ছে বক্রতল। বক্রতল কোনটা চোঙের? দেখো বক্রতল হচ্ছে এই যে তলটা, এই তলটাকে বলা হয় বক্রতল। ওকে, আরও দুটো তল আছে। দেখো দেখো এই তলটা ছাড়া আরও দুটো তল আছে, একটা হচ্ছে এই আছে আর একটা এই। এগুলোকে, এই তলগুলোর নাম হচ্ছে বৃত্তাকার সমতল। ওকে, কারণ এটা বৃত্তের মতো দেখতে আর এটা সমতল, এই জন্য চোঙের দেখো 3টে তল, একটা হচ্ছে বক্রতল বা পার্শ্বতল। ওকে, আর দুটো হচ্ছে বৃত্তাকার সমতল। এই একটা বৃত্তাকার সমতল আর এই একটা বৃত্তাকার সমতল। ওকে, চোঙের যে বৃত্তাকার যে সমতল আছে, এই বৃত্তাকার সমতলের ব্যাস কোনটা? ব্যাস কিন্তু এখান থেকে এইটা হচ্ছে ব্যাস। ওকে, আর ব্যাসার্ধ তাহলে কতটা হবে? তাহলে আমরা কি জানি যে ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ, অর্থাৎ এখান থেকে এইটুকু হবে ব্যাসার্ধ, যেটা এই আর দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ আর বলতে কি বোঝায়? ব্যাসার্ধ বোঝায়। ওকে, তাহলে দেখো এখান থেকে এটাও কিন্তু ব্যাসার্ধ। ওকে, তাহলে এই ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এই চোঙের উচ্চতাটা কোনটা? উচ্চতা হচ্ছে এখান থেকে এইটা হলো উচ্চতা। এই উচ্চতা এইচ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, উচ্চতাটা হচ্ছে এইচ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আমি যদি একটা দেখো চোঙ আকৃতি একটা বস্তু নিই, তাহলে এটা হচ্ছে একটা চোঙ আকৃতি বস্তু। ওকে, তাহলে এই যে চোঙ আকৃতি যে বস্তুটা আছে, এর বক্রতল কোনটা? বক্রতল হচ্ছে এইটা, এই তলটা হলো বক্রতল। তাহলে দুটো বৃত্তাকার সমতল কোনটা? একটা হচ্ছে এই একটা বৃত্তাকার সমতল আর একটা হলো এই একটা বৃত্তাকার সমতল। ওকে, তাহলে প্রথমে আমরা একটা সূত্র লিখব, সেটা হচ্ছে দেখো আমি লিখে রেখেছি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন। তো আয়তনটা কি? দেখো এই যে চোঙাকৃতি যে বস্তুটা আছে, এটা যদি ঢাকনাটা আমরা খুলে দিই, তাহলে আয়তন বলতে কি বোঝায়? আয়তন বলতে দেখো এই যে ভিতরে কতটা জায়গা আছে, এই যে চোঙাকৃতি যে বস্তুটা আছে, এই বস্তুটার ভিতরে কতটা জায়গা আছে সেটাই হচ্ছে আয়তন। মনে করো এর মধ্যে যদি আমরা জল ঢালি, তাহলে এর মধ্যে কি পরিমাণ জল আছে, তার মানে আমাদের সেটা কী বের করতে হবে? ওই জলের পরিমাণটা বের করতে গেলে এই চোঙের আয়তনটা বের করতে হবে। ওকে, তাহলে আয়তনের সূত্রটা কী হবে? দেখো আয়তনের সূত্রটা হবে পাই আর স্কোয়ার এইচ, এটা ঘন একক। তাহলে আয়তনের সূত্রে এই ঘন কথাটা আসবে। তাই আমরা অঙ্ক করার সময় দেখবে এই পায়ের মানটা, পাই সমান সমান আমরা এই 22-এর 7 ধরে অঙ্ক করব। আর আর মানে কি? আর সমান হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ, আর এইচ, এইচ হচ্ছে এই চোঙের উচ্চতা। তাহলে দেখো লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্রটা কি? পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ওকে, এরপরে আমরা জানবো, দেখো 2 নম্বর সূত্র আমি এখানে লিখে নিয়েছি। দেখো লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতল অবলিক দিয়ে বক্রতলের ক্ষেত্রফল। দেখো পার্শ্বতল আর বক্রতল কিন্তু একই জিনিস। ওকে, তাহলে দেখো এই যে চোঙাকৃতি যে বস্তুটা আছে, এই বস্তুটা যদি আমি এর ঢাকনাটা লাগিয়ে দিই, দেখো তাহলে এর বক্রতল মানে কোনটা? বক্রতল মানে শুধুমাত্র কিন্তু এই তলটা হচ্ছে বক্রতল। চিত্রে দেখো বক্রতল বলতে কিন্তু এই তলটা। ঠিক আছে, বক্রতল বা পার্শ্বতল। তাহলে এই লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? দেখো তাহলে 2 পাই আর এইচ, এটা হবে বর্গ একক। কেন বলো তো বর্গ একক? কারণ এখানে দেখো ক্ষেত্রফল আমরা বের করছি। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ বর্গ একক, কারণ ক্ষেত্রফল বলেই কিন্তু এখানে বর্গ কথাটা আসছে। ওকে, আবার বলছি দেখো পার্শ্বতল, শুধুমাত্র পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে দিলে আমাদের সূত্র হবে 2 পাই আর এইচ। পার্শ্বতল বলতে শুধুমাত্র দেখো এই চারদিকটা, এই দিকটা শুধু হবে। ঠিক আছে, এইটাই হলো বক্রতল। তাহলে এই দেখো চোঙাকৃতি বস্তুটা দেখলে বক্রতল বলতে শুধু এই যে ধারগুলো আর কি। ঠিক আছে, এটা বাদ দিয়ে, ঠিক আছে, নিচের এই এই যে বৃত্তাকার যে সমতল আছে আর এই বৃত্তাকার সমতল আছে, এই তল দুটো বাদ দিয়ে এই যে তলটা, এইটাকে বলা হয় কিন্তু বক্রতল। আর সেই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ। ওকে,
এরপরে আমরা জানবো দেখো যে বৃত্তাকার চোঙের লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফলটা সূত্রটা কি হবে দেখো। সমগ্র তল মানে কি, তো আমরা জানি চোঙের তিনটে তল আছে, একটা হচ্ছে পার্শ্বতল বা বক্রতল আছে, আর বৃত্তাকার সমতল দুটো আছে, এই একটা আছে আর এই একটা। দেখো এই যে বৃত্তাকার যে সমতল আছে এটা বৃত্ত, তো আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি। দেখো এই যে বৃত্তাকার যে সমতল আছে এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে দেখো, পাই আর স্কোয়ার। তাহলে বৃত্তাকার যে তলটা, বৃত্তাকার চোঙের যে বৃত্তাকার সমতল আছে তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। কারণ তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। যেহেতু এখানে দেখো দুটো বৃত্তাকার তল আছে, এই একটা বৃত্তাকার সমতল আর এই একটা বৃত্তাকার সমতল আছে, তাহলে দুটো তো দেখো এই যে বৃত্তাকার সমতল এর মাপ আর এই যে বৃত্তাকার সমতল আছে এর দুটোর মাপ কিন্তু সমান, একই। ওকে, অর্থাৎ এর ব্যাসার্ধ যা এর ব্যাসার্ধ তাই হবে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলটাও সমান হবে। তাহলে এর ক্ষেত্রফল যা হবে এর ক্ষেত্রফল তাই হবে। তাহলে যেহেতু দুটো বৃত্তাকার তলের ক্ষেত্রফল, তাহলে এখানে 2 গুণ করে দিলে আমাদের 2 পাই আর স্কোয়ার মানেই কিন্তু চোঙের যে দুটো বৃত্তাকার সমতল আছে তার ক্ষেত্রফল এটাই। তাহলে দেখো অ্যাকচুয়ালি আমরা যদি এই চোঙাকৃতি বস্তুটা নিই, দেখো তাহলে এই এই যে এটা হচ্ছে একটা বৃত্তাকার সমতল আছে আর এই একটা বৃত্তাকার সমতল আছে, তো এটা তো একটা বৃত্তাকার। ঠিক আছে, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি, সমগ্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে আমাদের এই বৃত্তাকার সমতল যে দুটো আছে এই দুটো তলের ক্ষেত্রফল প্লাস এই যে পার্শ্বতল বা বক্রতল আছে এর ক্ষেত্রফল, দুটো ক্ষেত্রফল মিলিয়ে হবে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্র মানে চোঙের সব তলের ক্ষেত্রফলটা কি হবে। ওকে, তাহলে দেখো আমরা সূত্রটা কি লিখব। দেখো সূত্রটা কিভাবে তৈরি হচ্ছে তোমরা আগে শিখে নাও। তাহলে প্রথমে দেখো এই যে বক্রতল বা পার্শ্বতল আছে এই পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস তাহলে কি হবে দুটি বৃত্তাকার, শুধু বৃত্তাকার লিখলাম, বৃত্তাকার তলের ক্ষেত্রফল। ওকে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা কি আমরা একটু আগেই লিখেছি। দেখো লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। তাহলে এখান থেকে এইটুকু পাবো আমরা 2 পাই আর এইচ প্লাস এবার বৃত্তাকার তলের ক্ষেত্রফল, তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কী জানি যে পাই আর স্কোয়ার। কিন্তু দেখো চোঙের দুটো বৃত্তাকার সমতল কটা আছে, দুটো, এই একটা আর এই একটা। তাহলে একটার যদি পাই আর স্কোয়ার হয় তাহলে দুটোর কী হবে, এর সঙ্গে 2 গুণ করে দেবো। দেখো তাহলে 2 পাই আর স্কোয়ার মানে চোঙের বৃত্তাকার দুটো যে বৃত্তাকার সমতল আছে তাদের ক্ষেত্রফল। এরপরে দেখো আমরা এখান থেকে একটু কমন দিয়ে দেবো। তো এদের মধ্যে কমন কি আছে দেখো, এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, এর মধ্যে পাই আছে, এর মধ্যেও পাই আছে, এখানে আর আছে, এখানেও আর আছে। তাহলে এখানে আমি কমন দেব 2 পাই আর কমন দিয়ে দিলাম। ওকে, তাহলে 2 পাই আর যদি কমন দিয়ে দিই তাহলে এখানে কি পড়ে আছে, এইচ পড়ে আছে, তাহলে এইচ বসে যাবে প্লাস। আর এখান থেকে দেখো 2 পাই আর কমন চলে গেছে, এখানে আর স্কোয়ার ছিল, আর স্কোয়ার মানে কি, আর স্কোয়ার মানে দুটো আর গুণ হয়ে থাকে, তো একটা কমন চলে গেলে আরও একটা আর পড়ে থাকবে, তাহলে এখানে এই আর স্কোয়ারের জন্য আরও একটা আর এখানে পড়ে থাকবে। তাহলে এটা হচ্ছে বর্গ একক, কারণ ক্ষেত্রফল যেহেতু আমরা ক্ষেত্রফল বের করছি লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, সেহেতু তাই এখানে কিন্তু বর্গ কথাটা আসবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্ক করার সময় কিন্তু আমরা এত কিছু লিখব না, তোমাদের বোঝানোর জন্য যে এই সূত্রটা কীভাবে এরকম এই আকৃতিটা এলো কীভাবে সেটাই বোঝানোর জন্য কিন্তু আমি এতটা করলাম। অঙ্ক করার সময় আমরা যে লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা শুধু এইটুকু সূত্র কিন্তু এটাই। ওকে, এইটুকু লিখে আমরা মানগুলো বসিয়ে সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করব। ঠিক আছে, আর একটা জিনিস খুব ভালো করে জেনে রাখবে, দেখো অঙ্ক করার সময় দেখবে যদি এই বর্গ কথা লেখা থাকে, যদি বর্গ থাকে কোনো সংখ্যার শেষে যদি বর্গ মিটার বা বর্গ ডেসিমিটার থাকে তাহলে ভাববে যে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, ক্ষেত্রফল। ওকে, আর যদি ঘন কথাটা লেখা থাকে এরকম ঘন কোনো অঙ্কের ক্ষেত্রে কোনো সংখ্যার পরে যে ঘন ডেসিমিটার বা ঘন মিটার বা ঘন সেন্টিমিটার এরকম যদি লেখা থাকে তাহলে ভাববে যে আমাদের আয়তন বের করতে হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের এই তিনটে সূত্র নিয়ে আমরা অঙ্ক শুরু করব। দেখো সূত্রগুলো আরেকবার খুব ভালো করে দেখে নাও। একই সূত্র ছিল লম্ব বৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক, লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ একক, আর লাস্ট দেখো
3 নম্বর সূত্রটা ছিল লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান, কিন্তু আমরা এই সূত্রটা লিখব 2πr ইন্টু এইচ প্লাস আর বর্গ একক। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাব 3 দাগের অঙ্কে। ওকে, 3 দাগের অঙ্কে কি বলা আছে দেখো, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। দেখো, স্টিলের পাতলা চাদর দিয়ে ঢাকনা সমেত, মানে ঢাকনা আছে, যে ড্রামের কথা বলেছে এখানে, এই ড্রামের কিন্তু ঢাকনা আছে, যার ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 28 সেমি। তো ব্যাসের দৈর্ঘ্য যেহেতু 28 সেমি বলা আছে, তাহলে আমরা ব্যাসার্ধ বের করে নেব। আমরা কি জানি, ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ, অর্থাৎ 28কে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। এবার আরও একটা দেখো, এইটা আন্ডারলাইন করবে, ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি, দেখো বর্গ সেমি মানে কি, এটা কি বলা আছে, এটা নিশ্চয়ই ক্ষেত্রফল বলা আছে। ওকে, তাহলে আমাদের কাছে জানতে চাইছে যে ড্রামটির উচ্চতা কত, অর্থাৎ এইচের মানটা বের করতে হবে। দেখো তাহলে আমি দেখো এখানে চিত্রটা এঁকে নিয়েছি। তো এখানে এটা একটা ড্রামের চিত্র, ঠিক আছে, এটা হচ্ছে ঢাকনা সমেত ড্রাম। এই ড্রামটার কিন্তু এখানে ঢাকনা আছে, এটা হচ্ছে তল, এটা ভূমিতে রাখা আছে, অর্থাৎ এটা কিন্তু মাটিতে ঠেকে আছে, আর এইটা হচ্ছে ঢাকনা। তাহলে দেখো এর যে ব্যাস মানে এখান থেকে এইটা, ঠিক আছে, এই ব্যাসটা কত বলে দিয়েছে, ব্যাসটা অঙ্কে বলা আছে 28 সেমি, এটা হচ্ছে 28 সেমি। তাহলে ব্যাসার্ধ মানে এখান থেকে এইটুকু কত, তাহলে ব্যাসার্ধ মানে দেখো এখান থেকে এইটুকু। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধটা আমরা প্রথমেই বের করে নেব। দেখো যে ড্রামটির ব্যাসার্ধ সমান, তো ব্যাস যেহেতু 28 সেমি বলা আছে, তাহলে ব্যাসার্ধটা কী হবে, তো ব্যাসার্ধ আমাদের বের করতে গেলে এই ব্যাসকে অর্থাৎ 28কে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি 28কে কাটি, তাহলে 14 দুখানে 28 সমান 14 সেন্টিমিটার। এবার দেখো আমাদের কাছে জানতে চেয়েছে যে যদি যে স্টিলের যে পাতলা চাদর দিয়ে তৈরি করেছে, ড্রামটি তৈরি করতে মোট চাদর লেগেছে কত, 2816 বর্গ সেমি চাদর লেগেছে। ঠিক আছে, তাহলে আমাদের উচ্চতাটা জানতে চেয়েছে। উচ্চতা মানে কোনটা, এখান থেকে এইটা কিন্তু উচ্চতা, মানে এইচের মানটা কত সেটাই কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। ওকে, তো আমরা তো জানি না উচ্চতা কত, সেটাই আমরা ধরে নেব। দেখো যে ধরি ড্রামটির উচ্চতা সমান এইচ সেমি। এরপর আমি দেখো এখানে প্রশ্নানুসারে বা শর্তানুসারে লিখে নেব। শর্তানুসারে লিখে নিয়ে আমি এখানে দেখো কতটা চাদর লেগেছে, এখানে বলে দিয়েছে 2816 বর্গ সেমি চাদর লেগেছে। তাহলে এই যে টোটাল চাদরটা লাগবে কোথায়, খুব ভালো করে দেখো, এই ড্রামটা তৈরি করতে গেলে এর যে এই যে পার্শ্বতল আছে, এই পার্শ্বতলেও চাদর লাগবে। ঠিক আছে, আবার এই যে বৃত্তাকার যে দুটো সমতল আছে, এখানেও কিন্তু চাদর লাগবে, আবার এখানেও চাদর লাগবে। তাহলে আমাদের এই যে 2800 বর্গ সেমি যে স্টিলের যে পাতলা চাদরটা লেগেছে, সেটা কিন্তু এই বক্রতলে বা পার্শ্বতলেও লেগেছে, আবার বৃত্তাকার সমতলেও কিন্তু লেগেছে। তার মানে এখানে আমাদের কি বের করতে হবে, দেখো যেহেতু 2816 বর্গ সেমি আছে, তো বর্গ আছে মানে আমাদের বুঝতে হবে ক্ষেত্রফল, কিন্তু কোন ক্ষেত্রফল, কারণ আমরা চোঙের দেখেছি দুরকম ক্ষেত্রফল হয়, একটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল হয়, আর একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল হয়। তো যেহেতু আমাদের দেখো চাদর দিয়ে যদি এই ড্রামটা, পাতলা স্টিলের চাদর দিয়ে যদি ড্রামটা তৈরি করা হয়, তাহলে চাদরটা কোথায় লাগবে, এই বক্রতলেও লাগবে, আবার এই যে বৃত্তাকার সমতল আছে এখানেও লাগবে। তার মানে আমাদের এখানে সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি, দেখো 2πr আর এখানে এইচ প্লাস আর। ওকে, কারণ এটাই হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, আর 2816 এটা তার মানে কি বলা আছে, এই সমগ্রতলের ক্ষেত্রফলটাই বলা আছে। এবার দেখো আমরা এখানে মানগুলো শুধু বসাবো, 2 ইন্টু পাইয়ের মান কত হবে, 22/7। আর আছে, আর মানে ব্যাসার্ধ, এখানে আমরা বের করে রেখেছি, দেখো ড্রামটির ব্যাসার্ধ 14 সেমি, 14 ইন্টু এইচ প্লাস আর, এইচের মান তো আমরা জানি না, আমাদের বের করতে হবে, আর এর মান আছে 14 সমান 2816। তো এখান থেকে যদি আমরা একটু কাটাকাটি করে নিই, দেখো এই 7 দিয়ে যদি 14কে কাটি, তাহলে এখানে আমরা 7 দুখানে 14, 2 পেয়ে যাব। তাহলে দেখো 22 দুখানে 44, আর 44 দুখানে 88, তাহলে 88 ইন্টু এই এইচ প্লাস 14 সমান 2816।
এবার দেখো এই H+14 আমি রেখে দিলাম, আর এই 88কে এটা বাম পক্ষে আছে, এটা আমরা ডান পক্ষে পাঠিয়ে দেবো। তাহলে এর সঙ্গে তো গুণ হয়ে আছে, তাহলে এটাকে যদি আমরা ডান পক্ষে পাঠাই তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে 2816 এর নিচে চলে আসবে এই 88। ওকে, এবার আমরা কি করব, এই 88 দিয়ে 2816কে কাটবো। তাহলে এই 88 দিয়ে যদি 2816 কাটি তাহলে কত হবে? তো এখানে একটু আমরা রাফ করে নেব। দেখো এই 88 দিয়ে 2816কে আমরা ভাগ করব। তাহলে 88 আছে, তাহলে 3 দিলে দেখো, তাহলে 3 88 কত হবে? 3 8 24, 4 হাতে 2, 3 8 24 আর 2 26, 264। ঠিক আছে, তাহলে এখানে 3 দিলে 264 হচ্ছে। তাহলে 4 আছে কত দিয়ে 11, 7 হবে। এখানে 7 হবে, তাহলে 7 আছে কত দিয়ে 8, 1, আর এখানে 6 নামবে। তাহলে দেখো 88 দুখানে 176। তাহলে 88 দিয়ে যদি 2816কে কাটি তাহলে কত হবে? 32 হবে। পরের লাইনে দেখো H সমান সমান, এখানে 32 কাটাকুটি করে দেখো আমরা 32 পেয়েছি, তাহলে 32। আর এই যে দেখো সমান সমানের বাঁদিকে +14 আছে, এই +14টাকে আমরা সমান সমানের ডান দিকে পাঠাবো। তাহলে +14 কী হবে? -14 হয়ে যাবে। তাহলে অতএব এই H সমান সমান 32 থেকে 14 বিয়োগ করলে কত পাবো? 18 পাবো। ওকে, তাহলে দেখো আমরা H মানে কি, H মানে এইটাই ছিল H মানে উচ্চতা, তাহলে উচ্চতাটা কত? তাহলে আমরা উত্তরটা লিখব যে অতএব ড্রামটির উচ্চতা সমান 18 সেমি, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপর 4 দাগে অঙ্কে কি বলা আছে দেখো, একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে লিখি। দেখো এখানে যে ঘরের যে বারান্দা আছে সেই বারান্দায় দুটো বৃত্তাকার পিলার আছে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস খুব ভালো করে দেখো, বারান্দার যে বৃত্তাকার পিলার আছে তার ব্যাসের দৈর্ঘ্যটা দেখো, এককটা কি আছে? ডেসিমিটার এককে আছে। আর যে উচ্চতা আছে, লম্বা মানে কি, লম্বাটাই হচ্ছে উচ্চতা, সেটা দেখো 2.5 মিটার এককে আছে। তো আমাদের একই অঙ্কের মধ্যে দুরকম একক থাকলে কিন্তু অঙ্ক করা যাবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? একই একক করে নিতে হয়, অর্থাৎ এই হয় আমাদের এই ডেসিমিটারটা মিটার করে নিতে হবে, আর না হলে এই মিটারটাকে ডেসিমিটার করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস খুব ভালো করে দেখে নাও যে লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি। তো এখানে ঘন আছে, তো ঘন থাকলে আমি কি বলেছিলাম সূত্র বোঝানোর সময় বলেছিলাম, ঘন থাকলে বুঝতে হবে যে আমাদের আয়তন বের করতে হবে। অর্থাৎ এই পিলার দুটোর প্রথমে আমরা আয়তন বের করব, তাহলে ওই পিলার দুটো ঢালাই করতে কতটা মশলা লাগবে তার উত্তরটা আমরা পেয়ে যাব। ওকে, আমরা প্রত্যেকটা অঙ্ক করার সময় আমরা কিন্তু চিত্র এঁকে করব। তোমরা যদি চিত্রটা খুব ভালো করে বুঝতে পারো তাহলে অঙ্ক করা কোনো ব্যাপার নয়। ঠিক আছে, এই অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, তোমরা খুব ভালো করে বুঝে নাও। ওকে, দেখো ওখানে বলেছে দুটো বৃত্তাকার পিলার আছে, মনে করো এই একটা পিলার, বৃত্তাকার পিলার, আর একটা মনে করো এরকম পিলার আছে। তাহলে যেহেতু দুটো বৃত্তাকার পিলার আছে, দুটো পিলার কিন্তু সমান, আঁকাটা হয়তো একটু ছোটো বড়ো লাগছে বা সরু বা মোটা লাগছে, কিন্তু দুটো বৃত্তাকার যে পিলার আছে, পিলার দুটো কিন্তু সমান। তো অঙ্কে দেখো ওদের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে। ব্যাস মানে কি, দেখো এই যে বৃত্তাকার পিলার আছে, ব্যাস বলতে এখান থেকে পুরো এইটা। ঠিক আছে, তাহলে ব্যাস যেহেতু বলা আছে তাহলে আমরা কি করব, এই ব্যাসার্ধ মানে এখান থেকে এইটুকু বের করে নেব। ওকে, আর পিলারের উচ্চতাটা কী হবে? উচ্চতাটা হচ্ছে এখান থেকে এইটা হবে কিন্তু উচ্চতা। ঠিক আছে, দেখো এখান থেকে এইটা উচ্চতা হবে। অঙ্কে দেখো উচ্চতাটা বলে দিয়েছে, এই উচ্চতাটার মানটা কত? 2.5। এখানে কিন্তু এটা মিটার এককে আছে, তো আমাদের মিটারটাকে আমরা কি করব? ডেসিমিটার এককে নিয়ে যাব। দেখো তাহলে আমি প্রথমে লিখে নেব যে পিলার দুটির বা বৃত্তাকার পিলারের ব্যাসার্ধ বের করব আমরা। তাহলে ব্যাসার্ধ বের করতে গেলে কি হয়? দেখো এই ব্যাসটা কত বলেছে? ব্যাসটা অঙ্কে বলা ছিল দেখো 5.6। তাহলে এই ব্যাসার্ধকে আমরা 2 দিয়ে ভাগ করব। দেখো এই 5.6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটা দেখো 2 দুখানে 4, দশমিক উঠে গেল, তাহলে 1 6 আর দুখানে 16, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? 2.8। এটা ডেসিমি, কারণ ডেসিমিটার ছিল। তাহলে বৃত্তাকার পিলারের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম দেখো 2.8 ডেসিমিটার। আবার দেখো বলা আছে বৃত্তাকার পিলারের
উচ্চতা দেখো 2.5 মিটার বলেছে। তো মিটারকে আমরা কিসে নিয়ে যাব? মিটারকে আমাদের ডেসিমিটারে নিয়ে যেতে হবে। দেখো কিলোমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, আর এটা হবে মিলিমিটার। ওকে, তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তো আমাদের এই দেখো 2.5 মিটার আছে, তাহলে এই মিটারে আছে, আমাদের নিয়ে যেতে হবে কোথায়? এই ডেসিমিটারে। তাহলে এখান থেকে এখানে আসতে ক ঘর? এক ঘর। আর এক একটা ঘরের জন্য আমরা জানি কি একের পিঠে একটা শূন্য, অর্থাৎ 10। যেহেতু দেখো উপর থেকে নিচের দিকে নামছে, তো উপর থেকে নিচের দিকে নামলে আমরা কি জানি? এটা গুণ হবে। তাহলে এই 2.5কে আমরা এই মিটারকে যদি আমরা ডেসিমিটার নিয়ে যাই, তাহলে একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ হবে, যেহেতু উপর থেকে নিচের দিকে নামছে এই জন্য গুণ হবে। এটা হয়ে যাবে ডেসিমিটার। দেখো তাহলে মনে করো 25 আছে, 25-এর সঙ্গে 10 গুণ করলে কী হবে? 25 10কে 250, আর এক ঘর পরে দশমিক, তাহলে এখানে দশমিকের পরে শূন্য থাকে না, তাহলে এটা ডেসিমি। তাহলে দেখো উচ্চতা, পিলারের উচ্চতা 2.5 মিটার ছিল, সেই মিটার থেকে আমরা ডেসিমিটার পেলাম কত? 25 ডেসিমিটার। ওকে, তো আমাদের যেহেতু এখানে কতটা, এই যে পিলার দুটো দেখো, পিলার যে বৃত্তাকার যে পিলার আছে, এই পিলারটা ঢালাই করতে গেলে এখানে মশলা কোথায় দিতে হবে? এর ভিতরে। তাহলে ভিতরের জায়গাটা কি? ভিতরের জায়গাটা আয়তন বলা হয়, তাহলে এখানে কিন্তু আমরা আয়তন বের করব। আর তাছাড়া দেখো ওখানে বলা আছে কত ঘন ডেসিমি মশলা লাগবে, ঢালাই মশলা কতটা লাগবে, ঘন ডেসিমি। তাহলে ঘন ডেসিমি, ঘন কত থাকলে আমরা কি জানি? আয়তন বের করতে হবে। তাহলে এখানে আমরা আয়তনটা বের করব। দেখো তাহলে অতএব দুটি, যেহেতু দুটো পিলার আছে, ওকে, দুটি পিলারের আয়তন, এটা রাব বোঝালাম। আয়তনের সূত্র আমরা কি জানি? আয়তনের সূত্র জানি পাই আর স্কোয়ার এইচ। যেহেতু দুটো পিলার, তাহলে এর সঙ্গে আমরা 2 গুণ করে রাখবো, এটা ঘন ডেসিমি। ওকে, দেখো তো পায়ের মানটা আমরা 22/7 নিয়ে নেব ইন্টু আর। আর মানে কি? আর মানে ব্যাসার্ধ। তো এখানে ব্যাসার্ধ কত বের করে রেখেছি? দেখো 2.8। যেহেতু আর স্কোয়ার আছে, তাহলে এখানে 2.8 আমরা দুবার নিয়ে নেব, 2.8 ইন্টু 2.8। আর তারপরে এইচ আছে, এইচ মানে উচ্চতা। উচ্চতা কত? 25, আর এখানে 2 ছিল। দেখো এই দশমিক তুলে আমি এখানে এক ঘর পরে দশমিক, দশমিকের জন্য 1, আর এক ঘর পরে দশমিক, এখানে 0, এখানেও দশমিক তুলে নিচে 10 চলে আসবে। তো আমরা যদি 7 দিয়ে কাটি, দেখো 4 7 28, তাহলে এটা 4। ঠিক আছে, আবার দেখো 5 দিয়ে কাটলে এটা 5 5 25, 5 দুখানে 10, এই 2 আর এই 2 কেটে দিলাম, আর এই 5 দিয়ে যদি 10কে কাটি, তাহলে এটা 5 দুখানে 10, আর এই 2 দিয়ে 22কে কাটলে 11 দুখানে 22। তাহলে এখানে আছে কি কি? দেখো এখানে আছে 11, 4, আর এই একটা 28 আছে, তাহলে এগুলো আমাদের গুণ করতে হবে। দেখো গুণটা আমরা এখানে করে নেব। ঠিক আছে, তাহলে 4 11 44, 44-এর সঙ্গেই 28 গুণ করব। 4 8 32, 2 হাতে 3, 4 8 32 আর 3 35, 4 দুখানে 8, আবার 4 দুখানে 8, তাহলে এটা 2, 8 5 13, 13 3 হাতে 1, 8 আর 3 11, আর 1 12, তাহলে 1232। তাহলে এইটা আমরা পাবো 1232 ঘন ডেসিমি। ওকে, তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেছি, সেটা আমরা এখানে লিখে নেব যে দুটি পিলার ঢালাই করতে, দুটি পিলার ঢালাই করতে 1232 ঘন ডেসিমি মশলা লাগবে। তাহলে প্রথম উত্তরটা পেয়ে গেছি। এরপরে অঙ্ক বলা ছিল, দেখো দেখো অঙ্কে আরও কী বলা ছিল? প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করি। তো এখানে দেখো এই যে পিলার দুটো আছে, এই পিলার দুটো এবার প্লাস্টার করতে হবে। দেখো প্লাস্টার তাহলে কোথায় হবে? দেখো যেহেতু প্লাস্টার করতে বলেছে, আর ওখানে বলে দিয়ে দেখো প্রতি বর্গমিটার, তো বর্গ কথাটা আছে মানে আমরা বুঝতে পারছি যে আমাদের কী বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। কিন্তু কোন ক্ষেত্রফল? পার্শ্বতলের ক্ষেত্রফল না সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে? দেখো এই যে পিলার, এই পিলারটাকে, এটা এখানে তো ছাদ আছে, এখানে ছাদ আছে, তাহলে এখানে তো আমরা প্লাস্টার করতে পারবো না। আবার এটা কি? এটা মাটিতে আছে, মাটির নিচে আছে, তো মাটির নিচে তো আর এটা প্লাস্টার হবে না। তাহলে প্লাস্টার হবে শুধুমাত্র কিন্তু এই তলটা, আর এই তলটা কি? পার্শ্বতল।
তার মানে এই যে বৃত্তাকার যে সমতল আছে এখানে কিন্তু প্লাস্টার করতে পারবো না, তাহলে আমাদের প্লাস্টারটা হবে শুধুমাত্র এই তলে, অর্থাৎ এটা কিন্তু বক্রতল বা পার্শ্বতল। তার মানে আমরা এখানে এই পিলার দুটির পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করব। দেখো, অতএব দুটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি? দেখো, 2πr/h, যেহেতু দুটি বলছে তাহলে এর সঙ্গে আমরা 2 গুণ করব। এটা হচ্ছে ক্ষেত্রফল মানে বর্গ, বর্গ ডেসিমি। ওকে, দেখো তাহলে 2π এর মান হচ্ছে 22/7, আর আর মানে ব্যাসার্ধ। আমরা ব্যাসার্ধ দেখো বের করে রেখেছি 2.8, ঠিক আছে, আর উচ্চতা দেখো 25। ওকে, উচ্চতা 25 আর ইন্টু এই 2 আছে শেষে। দেখো এই দশমিক তুলে আমরা নিচে 10 দিতে পারি। এই 7 দিয়ে যদি 28কে কাটি তাহলে 4 7 28, আর 5 দিয়ে কাটলে দেখো এটা 5 5 25, আর 5 দিয়ে এটা কাটলে 5 দুগুণে 10। তাহলে এই 2 আর এই 2 কেটে দিলাম। তাহলে আমাদের আছে কি কি? দেখো 2 আছে, 22 আছে, 4 আর এখানে 5। তাহলে 22 দুগুণে 44, 22 দুগুণে 44 আর 4 5 20। গুণ করব, তাহলে 4 0 0 4 0 0, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে 0 8 8, তাহলে 880 বর্গ ডেসিমি। ওকে, এবারে অঙ্কে দেখো, খুব ভালো করে দেখো, এখানে কিন্তু আমাদের বলা আছে প্রতি বর্গমিটার 125 টাকা। এখানে প্রতি বর্গমিটার বলেছে, কিন্তু আমাদের দেখো এখানে এটা এসেছে দেখো বর্গ ডেসিমিটার। তাহলে এখানে আমাদের কি করতে হবে? এই যে বর্গ ডেসিমিটার আছে, এই বর্গ ডেসিমিটারকে আমাদের বর্গ মিটারে নিয়ে যেতে হবে। তো এবার দেখো ডেসিমিটার থেকে আমরা মিটারে গেলে কি করতে হবে? দেখো এই যে ডেসিমিটার, এই ডেসিমিটারে আছে, মনে করো এই ডেসিমিটারে আছে, তাহলে এই ডেসিমিটার থেকে আমরা কোথায় যাব? এই মিটারে যাব। তাহলে ডেসিমিটার থেকে মিটার মানে 1 ঘর। ওকে, অর্থাৎ 1-এর পিঠে একটা শূন্য দিয়ে এটা কি হবে? এটা দেখো নিচে থেকে উপরের দিকে যাচ্ছে, তো নিচে থেকে উপর দিকে গেলে কি হয়? ভাগ হবে। দেখো তাহলে এই 880কে আমরা এই 10 দিয়ে ভাগ করব, কিন্তু এখানে একটা খুব ভালো করে দেখো, দেখো এখানে যেহেতু বর্গ আছে, তো বর্গ বললে বর্গ ডেসিমিটার বা বর্গ মিটার থেকে কোনো কিছুতে নিয়ে যেতে গেলে বর্গ কথাটা থাকলে এখানে যে কটা শূন্য আসবে তা সত্ত্বেও আরও এক্সট্রা একটা শূন্য নিতে হবে, যেহেতু বর্গ মানে কি স্কোয়ার, ঠিক আছে, একটা শূন্য হলে সেটা দুটো শূন্য নিতে হয়। ওকে, এই জন্য কিন্তু এখানে একটা এক্সট্রা শূন্য নিতে হবে। মনে রাখবে এই বর্গ বললে একটা শূন্য আসবে, আর ঘন বললে দুটো শূন্য কিন্তু এক্সট্রা আসবে, যেটা থাকবে তা সত্ত্বেও বর্গ বললে একটা শূন্য আর ঘন বললে দুটো শূন্য আসবে। ওকে, এটা কিন্তু নোট করে নিও। তাহলে দেখো এই শূন্য আর এই শূন্য কাটতে পারি। আর এবার দেখো 88-র নিচে 10 আছে, তাহলে দেখো 1 ঘর পরে দশমিক থাকলে আমরা নিচে 10 নিই, 1-এর পিঠে একটা শূন্য, আর এখানে দেখো নিচে 10 আছে, তার মানে এখানে 1 ঘর পরে দশমিক আসবে, 10 দিয়ে ভাগ করলে সেই 8.8, আর যেহেতু এটা কি করেছি মিটার করে নিয়েছি, তাহলে এটা বর্গ মিটার হয়ে যাবে। ওকে, এবার দেখো প্রতি বর্গমিটার যদি 125 টাকা খরচ হয় প্লাস্টার করতে, তাহলে 8.8 বর্গমিটার কত টাকা খরচ হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো 1 বর্গমিটার প্লাস্টার করতে খরচ হয় 125 টাকা। ওকে, তাহলে অতএব এই 8.8 বর্গমিটার প্লাস্টার করতে খরচ হয় এই 125-এর সঙ্গে এই 8.8 গুণ করতে হবে। তো আমরা দেখো গুণটা আমরা এখানে করব। 125-এর সঙ্গে যদি 8.8 গুণ করি, তাহলে 5 8 40 শূন্য হাতে 4, 8 2 16, 16 4 20 শূন্য হাতে 2, 8 8 8 2 10, তাহলে 5 8 40 শূন্য হাতে 4, 8 2 16 4 20 শূন্য হাতে আবার 2, 8 8 8 2 10, তাহলে 0 0 0, এটা 1 আর 1 ঘর পরে দশমিকের পরে শূন্য থাকে না, তাহলে এখানে 1100, তাহলে এটা গুণ করলে আমরা এই 1100 টাকা পেয়ে যাব। তাহলে উত্তরটা আমরা লিখে দেবো যে অতএব
প্লাস্টার করতে খরচ হবে 1100 টাকা। আর এটাই হবে অ্যান্সার। ওকে, 5 দাগের অঙ্কে কী আছে দেখো, 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা মানে কিলোগ্রাম গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসাব করে লিখি। তো এখানে দেখো যে গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, গ্যাস কতটা আছে? 15.015 কিলোগ্রাম। ঠিক আছে, তার মানে গ্যাস কোথায় আছে? সিলিন্ডারের ভিতরে। তো ওই যে সিলিন্ডারের যে আয়তনটা কত সেটা প্রথমে আমরা বের করে নেব, কারণ গ্যাসটা কোথায় আছে? সিলিন্ডারের ভিতরে আছে, আর ভিতরের জায়গাটাকে কি বলা হয়? আয়তন। ওকে, একটা গ্যাস সিলিন্ডারের কথা বলা আছে। তো গ্যাস সিলিন্ডারটা হলো কিন্তু একটা বৃত্তাকার চোঙ আকৃতি বস্তু। ঠিক আছে, তো এখানে আমি চিত্রটা এঁকে নিয়েছি। অঙ্কে বলা আছে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তঃব্যাস বিশিষ্ট। তার মানে ব্যাস মানে কোনটা? এখান থেকে এইটা হচ্ছে ব্যাস। এই ব্যাসটা কত বলেছে? এই ব্যাসটা বলে দিয়েছে 2.8 ডেসিমিটার। ওকে, তাহলে এই যে ব্যাস মানে এখান থেকে এইটা, তার মানে এই ব্যাসার্ধ মানে কী হবে? এখান থেকেই অর্ধেক হবে ব্যাসার্ধ। তো প্রথমে আমরা কি করব? এই ব্যাসের সাহায্যে ব্যাসার্ধটা বের করে নেব। আর এ দেখো লম্বা বলে দিয়েছে 7.5 ডেসিমিটার লম্বা। লম্বা মানেই কিন্তু উচ্চতা। উচ্চতা মানে এখান থেকে এইটা। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটা হচ্ছে উচ্চতা। উচ্চতা বলে দিয়েছে 7.5 ডেসিমিটার। তাহলে দেখো প্রথমে আমি লিখে নেব যে গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধটা বের করে নেব। অন্তঃব্যাসার্ধ লিখতে পারো, আমি এখানে শুধু ব্যাসার্ধ লিখলাম। তো আমরা কি জানি যে ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 2.8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো তাহলে এই 2 দিয়ে 2.8কে কাটলে 2 1কে 2 দশমিক 4 দুখানে 8 সমান 1.4, এটা ডেসিমিটার আছে। আর গ্যাস সিলিন্ডারের উচ্চতাও লম্বটাই হচ্ছে উচ্চতা। ওকে, তাহলে উচ্চতা সমান 7.5 ডেসিমি। এবার দেখো এই যে গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, কি পরিমাণ গ্যাস আছে? সেই গ্যাসের পরিমাণটা বলা আছে 15.015 কিগ্রা। ঠিক আছে, তাহলে এই সিলিন্ডারের ভিতরের জায়গাটা কি বোঝায়? আয়তন বোঝায়। তো আমরা এখানে কি বের করব? আয়তনই বের করব। কিন্তু কেন আয়তন বের করব? তার জন্য দেখো অঙ্কে বলা আছে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসাব করে লিখি, অর্থাৎ 1 ঘন ডেসিমিটারের গ্যাসের ওজন কত। তো যেহেতু ওখানে ঘন কথাটা আছে, তো ঘন কথাটা আছে আমি আগেই বোঝানোর সময় বলেছি যে ঘন কথা থাকলে বুঝবে যে আয়তন বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করব? এই যে গ্যাস সিলিন্ডার আছে, এই গ্যাস সিলিন্ডারের দেখো ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি, উচ্চতাও পেয়ে গেছি। তাহলে আমরা আয়তনটা বের করে নেব, কারণ যে আয়তনটা বের হবে তত আয়তন গ্যাসের ওজন হবে এই 15.015 কিলোগ্রাম। ওকে, তাহলে আমরা এখানে আয়তন বের করব। যে আয়তনের সূত্রটা কি আছে? পাই আর স্কোয়ার এইচ। আয়তনটা ঘন ডেসিমিটার হবে। পায়ের মান কি আছে? 22/7। আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ, তো আর স্কোয়ার আছে, ব্যাসার্ধ কত? 1.4 আছে। তাহলে 1.4 কিন্তু আমরা দুবার নিয়ে নেব, ইন্টু এইচ মানে উচ্চতা 7.5। দেখো এই দশমিক তুলে এখানে 10 চলে আসবে, এই দশমিক তুলে এখানে 10, এক ঘর পরে দশমিক, এই দশমিক তুলে এখানে 10। তো আমরা এই 7 দিয়ে যদি 14কে কাটি তাহলে 7 দুখানে 14। আবার দেখো এই 75কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 5 15 75, আর এই 5 দুখানে 10। আবার 15কে যদি 5 দিয়ে কাটি 3 5 15, আর এখানে 5 দুখানে 10। তাহলে এই 2 আর এই 2 কেটে দিলাম, আর এই 2 দিয়ে যদি 22কে কাটি তাহলে 11 দুখানে 22। তাহলে এখানে কি আছে দেখো, 11 আছে, 14 আছে, আর 3 আছে। তাহলে এই 3 14 কত? 42। তাহলে 42কে 11 দিয়ে গুণ করব। দেখো 2 1 2, 4 1 4, আবার 2 1 2, 4 1 4। তাহলে এটা 2, 4 2 6, আর এটা 4। তাহলে 462, আর নিচে দেখো 10 আছে। ঘন ডেসিমিটার। ওকে, তাহলে সিলিন্ডারে দেখো আয়তনটা পেলাম 462/10 ঘন ডেসিমিটার। তার মানে এই 462/10 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কিন্তু এই 15.015 কিগ্রা। কারণ এইটাই হচ্ছে সিলিন্ডারের আয়তন, আর সিলিন্ডারের ভিতরে তো এই গ্যাসটাই আছে।
তাহলে এই যে আয়তনটা হবে, তো সেই আয়তনের গ্যাসের ওজন হবে এইটা। তাহলে এই কথাটা আমরা কিন্তু এবার লিখব। ওকে, দেখো 462/10 ঘন ডেসিমি গ্যাসের ওজন সমান 15.015 কিলোগ্রাম। এটা রাফ করেছিলাম। ওকে, কিন্তু আমাদের উত্তর চাইছে 1 ঘন, মানে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত, অর্থাৎ 1 ঘন ডেসিমিটার। তাহলে অতএব এই 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কি হবে, এই 15.015 এর নিচে চলে আসবে 462/10 কিগ্রা। এবার দেখো এটাকে যদি আমরা এক লাইন করে নিই, দেখো কেন, দেখো এই 15.015 এটা কি আছে, এর নিচে আছে মানে ভাগ হয়ে আছে, তো এটা যখন গুণ হবে এটা উল্টে যাবে, 10টা উপরে যাবে আর 462 নিচে চলে আসবে। ওকে, আর এখানে দেখো এখানে 3 ঘর পরে দশমিক আছে, তাহলে এই দশমিকের জন্য 1 আসবে, আর 3 ঘর পরে দশমিক মানে 3টে শূন্য হবে। আমরা এই 462 দিয়ে এই 15,015, কারণ দশমিক তো নেই, এটাকে কাটবো, তো কত হবে জানি না, এই ভাগটা ভাগ করে আমরা দেখে নেব। দেখো তাহলে 462 দিয়ে আমরা ভাগ করব 15,015কে। ওকে, প্রথমে আমরা 3 দেব, তাহলে 3 দুগুণে 6, 3 6 18, 8 হাতে 1 আর 3 4 12, 1 13, 1386। বিয়োগ করলে 6 আছে কত দিয়ে 11, 5, এটা 9 হবে, 9 আছে কত দিয়ে 10, 1 দিয়ে 10, এটা 4 হবে, 4 আছে কত দিয়ে 5, 1, আর এই 5টা এখানে নামবে 1155। তো যদি আমরা 2 দিই তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 924। বিয়োগ করলে দেখো এটা 5 থেকে 4 বাদ দিলে 1, 5 থেকে 2 বাদ দিলে 3, আর এখানে 9 9 আছে কত দিয়ে 11, 10 11 2, আর এই দশমিক নিয়ে আমি এখানে একটা শূন্য নিয়ে নিলাম। ওকে, দেখো এবার যদি আমরা এখানে 5 দিই, দেখো 5 দুগুণে 10 হাতে 1, আর 5 6 30 আর 1 31, 31 এর 1 হাতে থাকলো 3, আর 4 5 20 আর 3 23। তাহলে আমরা যদি এই 462 দিয়ে যদি 15,015কে কাটি তাহলে কত হবে, 32.5। ওকে, দেখো 32.5, এটা আমরা রাফ করলাম। তাহলে সমান এই 32.5 আর এখানে 10 গুণ করব। দেখো 32.5 ইন্টু 10, আর নিচে দেখো 1000 আছে, 1000টাকে আমরা রেখে দেবো, কাটবো না এখন, ঠিক আছে। তাহলে এটা হবে গুণ করলে 32 আর 10-এর জন্য একটা এখানে শূন্য আসবে, 1 ঘর পরে দশমিক, তাহলে এখানে আসবে, দশমিকের পরে শূন্য থাকে না, কেটে যাবে, আর নিচে 1000, এটা আছে কিলোগ্রাম। তো আমরা এই কিলোগ্রামকে গ্রামে নিয়ে যাব, তাহলে কি আছে, কিলোগ্রাম থেকে গ্রামে নিয়ে গেলে দেখো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, তাহলে 3 ঘর, 3 ঘর মানে কি 1-এর পিঠে 3টা শূন্য দিয়ে গুণ করতে হবে, তাহলে এই গ্রামটাকে আমরা কিলোগ্রামে নিয়ে যাব। দেখো এটা কিন্তু 325। ওকে, 325 নিচে 1000, আর এই কিলোগ্রাম থেকে আমরা গ্রামে নিয়ে যাব, তাহলে 1000 দিয়ে গুণ করব, এত গ্রাম হবে। তাহলে এই 1000 আর এই 1000 কেটে দেবো, এই জন্যই কিন্তু আমরা 1000টা কাটিনি, এখানে কাটবো বলে। ওকে, তাহলে 325 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হচ্ছে 325 গ্রাম। তো আমাদের উত্তরটা জানতে চেয়েছিল যে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসাব করে লিখি, তাহলে উত্তরটা আমরা লিখবো এবারে। অতএব প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন 325 গ্রাম, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা এই 6 দাগে অঙ্কটা করব। কি আছে দেখো, সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয় তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়। প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা হিসাব করি। দেখো এখানে এই যে তাদের উচ্চতা মানে কাদের উচ্চতা জানতে চেয়েছে বলো তো, এই যে প্রথম যে 3টে গ্যাস জারের কথা বলেছে সেই 3টে গ্যাস জারের উচ্চতাটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো এখানে 3টে গ্যাস জার আছে, সেই গ্যাস জারগুলো কী অ্যাসিডে পূর্ণ, লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ আছে, ঠিক আছে। এবার সেই 3টে গ্যাস জারের, সেই 3টে জারের অ্যাসিড একটা অন্য আরেকটা জারে আর কি ঢালা হচ্ছে,
যে নতুন একটা গ্যাস জারে ঢালা হচ্ছে তার উচ্চতা বলে দিয়েছে 4.1 ডেসিমিটার। তাহলে আমাদের কাছে জানতে চাইছে যে প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য যদি 1.4 ডেসিমিটার হয় তাহলে তাদের উচ্চতা কত, আমাদের কাছে উত্তরটা জানতে চাইছে। ওকে, আমি এখানে দেখো তিনটে জার এঁকে নিয়েছি। এই তিনটে জারের মধ্যে কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিড আছে। প্রত্যেকটা জারের মধ্যে কি অ্যাসিড আছে? লঘু সালফিউরিক অ্যাসিড আছে। অঙ্কে বলা আছে এটা, ঠিক আছে। অঙ্কের শুরুতে বলা আছে দেখো সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের। তার মানে এই যে তিনটে জার আছে এই জারের ব্যাসের দৈর্ঘ্য সমান, প্রত্যেকের ব্যাসের দৈর্ঘ্য কিন্তু সমান। আবার এই উচ্চতা, উচ্চতা মানে কোনটা? এখান থেকে এইটা, এই প্রত্যেকের উচ্চতার দৈর্ঘ্য সমান বলে দিয়েছে, ঠিক আছে। অঙ্কে বলে দিয়েছে দেখো প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার। তার মানে এদের এই যে ব্যাস, ব্যাস মানে কোনটা? এইটা 1.4 ডেসিমিটার কিন্তু এটা বলা আছে। তাহলে যেহেতু এই ব্যাসের দৈর্ঘ্য বলা আছে তাহলে ব্যাসার্ধ মানে কি? এখান থেকে এই অর্ধেক হবে ব্যাসার্ধ, অর্থাৎ 1.4কে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। ওকে, এবার এর মধ্যে যে সালফিউরিক অ্যাসিড আছে সেই অ্যাসিডের কোথায় আছে? এই জারের ভিতরে আছে। তার মানে ভিতরের জায়গাটাকে কি বলা হয়? আয়তন বলা হয়। আর বলা আছে দেখো প্রথমটি 2/3 অংশ। তো 2/3 অংশ কি মানে কার, কিসের 2/3 অংশ? তার মানে এই যে প্রথম জার আছে এটা, এই জারের আয়তন যা, সেই আয়তনের 2/3 অংশ অ্যাসিড আছে এই জারের মধ্যে। দ্বিতীয় জারের ক্ষেত্রে বলেছে দেখো 5/6 অংশ, মানে দ্বিতীয় জারের আয়তন যা তার 5/6 অংশ এর মধ্যে অ্যাসিড আছে। আর তৃতীয় জারে বলেছে দেখো 7/9 অংশ। তার মানে এই 3 নম্বর জারে যে আয়তন তার 7/9 অংশ কিন্তু এর মধ্যে অ্যাসিড আছে। তো দেখো এখানে তো উচ্চতা বলা নেই, সে উচ্চতাটা আমরা ধরে নেব এইচ। প্রত্যেকের মানে উচ্চতার দৈর্ঘ্য সমান বলেছে, তারপর প্রত্যেকের উচ্চতা এইচ ধরে নেব। আর ব্যাসের দৈর্ঘ্য তো প্রত্যেকের দেখো এই 1.4, এরও ব্যাসের দৈর্ঘ্য 1.4। তাহলে প্রথমে আমি কি লিখে নেব? দেখো যেটুকু এঁকেছি এইটুকু আগে আমরা অঙ্কটা করে নিই, ঠিক আছে। যে ধরি তিনটি জারের উচ্চতা সমান এইচ ধরে নিয়েছি। তাহলে এইচ এটা ডেসিমিটার এককে আছে। আর কি বলেছে? যে তিনটি জারের উচ্চতা এইচ ডেসিমিটার ধরে নিয়েছি। আর তিনটি জারের দেখো ব্যাসার্ধ কত? দেখো তিনটি জারের ব্যাসার্ধ এই স্মল আর সমান কত? দেখো এই 1.4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো 2 দিয়ে কাটলে কি হবে? প্রথমে পয়েন্ট তুলতে গেলে এই 0 দিতে হবে, আর এই 7 দুগুণে 14 সমান 0.7 ডেসিমিটার। তাহলে আমরা তিনটে জারের উচ্চতা ধরে নিয়েছি এইচ ডেসিমিটার, আর এদের ব্যাসার্ধ বের করে নিয়েছি দেখো 0.7 ডেসিমিটার। এরপরে দেখো কি বলছে যে এই যে তিনটে জারের মধ্যে যে অ্যাসিডটা আছে সেই অ্যাসিডটা একটা আলাদা একটা জারে ঢালা হচ্ছে। তাহলে যে মানে তিনটে জারের অ্যাসিড যখন একটা জারে ঢালা হচ্ছে সেই জারটা নিশ্চয়ই একটু বড় হবে। তো এই জারটা আমি একটু বড় করে আঁকবো। দেখো তার মানে তিনটে জারের যতটা অ্যাসিড ছিল সব জারের অ্যাসিডগুলো এই বড় জারে কিন্তু ঢালা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই জারের মধ্যে ঢেলে দেওয়া হলো। মানে এই জারটা এরকম, এই জারে যে পরিমাণ অ্যাসিড আছে সেটা এতে ঢেলে দেওয়া হবে, এই জারে যা অ্যাসিড ছিল সেটাও ঢেলে দেওয়া হলো, আবার এই জারে যে পরিমাণ অ্যাসিড ছিল সেটাও কিন্তু এর মধ্যে ঢেলে দেওয়া হলো। এই যে বড় জার বা নতুন জার যা ইচ্ছা লিখতে পারো, এর কিন্তু ব্যাসের দৈর্ঘ্য বলা আছে। ব্যাস মানে এখান থেকে এইটা, এই ব্যাসের দৈর্ঘ্যটা কত? ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 2.1। তাহলে এই ব্যাসের দৈর্ঘ্য যদি 2.1 হয় তাহলে ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক হয়। তাহলে দেখো এইগুলো আমরা স্মল আর দ্বারা প্রকাশ করছি, তাহলে এটা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করব। তাহলে এই ক্যাপিটাল আর এর মান হবে এই 2.1কে আমরা 2 দিয়ে ভাগ করব, কারণ ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে এটাও কিন্তু ডেসিমি, ঠিক আছে। আর এর উচ্চতাও কিন্তু বলা আছে, এই যে জার আছে এই জারের উচ্চতাটা কত এখানে বলা আছে দেখো 4.1 ডেসিমিটার। তো এটা আমরা ক্যাপিটাল এইচ ধরে নেব সমান 4.1, এটাও ডেসিমিটার। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব? দেখো এখানে এই যে তিনটে জার আছে এই জারের মধ্যে কি পরিমাণ অ্যাসিড আছে তার আয়তনটা আমরা বের করে নেব। তো সেটা কিভাবে বের করব? দেখো অ্যাসিডটা যেহেতু এই জারের ভিতরে আছে, আর ভিতরের জায়গাটাকে কি বলে? আয়তন বলে। অঙ্কিতে বলা ছিল দেখো তিনটি জারের প্রথমটির 2/3 অংশ। তো প্রথমটির 2/3 অংশ মানে কি? এর আয়তন যা
মানে 2/3 অংশ, মানে কিসের 2/3 অংশ? অর্থাৎ এই প্রথম জারের আয়তন যা, সেই আয়তনের 2/3 অংশ অ্যাসিড কিন্তু এর মধ্যে আছে। আবার দ্বিতীয় জারের ক্ষেত্রে তাই, দ্বিতীয় জারে এর যা আয়তন তার 5/6 অংশ অ্যাসিড আছে এর মধ্যে। আর তৃতীয় জারের ক্ষেত্রে দেখো, এই তৃতীয় জারের আয়তনটা যা, তার 7/9 অংশ কিন্তু অ্যাসিড আছে। সুতরাং এই জারগুলোর মধ্যে যে পরিমাণ অ্যাসিড আছে সেই অ্যাসিডের আয়তনটা আমরা বের করে নেব প্রথমে। দেখো, তাহলে আমি লিখব যে প্রথম জারে অ্যাসিডের আয়তন। তাহলে সূত্রটা কী হবে? দেখো, এখানে ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, আর উচ্চতা হচ্ছে এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই আয়তনের, প্রথম জারের ক্ষেত্রে তাহলে এই আয়তনের কত অংশ? 2/3 অংশ, তাহলে 2/3, তাহলে এত ঘন ডেসিমি। ওকে, তাহলে অতএব দ্বিতীয় জারে অ্যাসিডের আয়তনটা তাহলে কী হবে? পাই আর স্কোয়ার এইচ ইন্টু, এটা কিন্তু 5/6 অংশ বলেছিল ঘন ডেসিমিটার। আর তৃতীয় জারে অ্যাসিডের আয়তন, এটা দেখো পাই আর স্কোয়ার এইচ ইন্টু, এটা 7/9 অংশ বলেছিল। তাহলে পাই আর স্কোয়ার এইচ মানে 3 নম্বর জারের আয়তন, তাহলে সেই আয়তনে তো 7/9 অংশ অ্যাসিড আছে, তাহলে এত ঘন ডেসিমিটার। এবার দেখো, খুব ভালো করে বুঝে নাও, এই 3টে জারের মধ্যে যে পরিমাণ সালফিউরিক অ্যাসিড আছে, মানে 3টে জারের মধ্যে যে পরিমাণ সালফিউরিক অ্যাসিড আছে তাদের মোট আয়তন যা হবে, এই জারের মধ্যে যে পরিমাণ সালফিউরিক অ্যাসিড থাকবে তার আয়তন নিশ্চয়ই সমান হবে। কেন বলো তো? কারণ এই 3টে জারের অ্যাসিডগুলো তো এই জারে ঢালা হয়েছে, তার মানে এই 3টে জারে অ্যাসিডের আয়তন যা হবে, এই একটা জারে থাকা অ্যাসিডের আয়তন কিন্তু তাই হবে। তাহলে আমরা এখানে দেখো, প্রথম জারে কী পরিমাণ অ্যাসিড আছে, দ্বিতীয় জারে কি যে পরিমাণ অ্যাসিড তার আয়তন, তৃতীয় জারেও যে পরিমাণ অ্যাসিড আছে তার আয়তন বের করে নিয়েছি। তার মানে এই নতুন জারে অ্যাসিডের আয়তনটা তাহলে কী হবে, আমরা সেটাই বের করে নেব। দেখো, তাহলে প্রথমে আমি লিখে নেব যে অতএব, এটা নতুন জার বা বড় জার যা ইচ্ছা লিখতে পারো, নতুন জারে অ্যাসিডের আয়তন সমান, তাহলে আমরা এই আয়তনটা বের করবো কী করে? কারণ প্রথম জারে দেখো অ্যাসিডের আয়তন এইটা, দ্বিতীয় জারে অ্যাসিডের আয়তন এইটা, তৃতীয় জারে অ্যাসিডের আয়তন এইটা, তাহলে এই 3টে যোগ করে দেবো। কারণ দেখো, এই জারে যে পরিমাণ অ্যাসিড আছে তার আয়তন যোগ, এই জারে যে পরিমাণ অ্যাসিড আছে তার আয়তন যোগ, আর এই জারে যে পরিমাণ অ্যাসিড আছে, এই 3টের আয়তন যোগ করলে তো এর আয়তনটা পাওয়া যাবে। ওকে, তাহলে দেখো পাই আর স্কোয়ার এইচ ইন্টু 2/3 প্লাস পাই আর স্কোয়ার এইচ ইন্টু 5/6 প্লাস পাই আর স্কোয়ার এইচ ইন্টু 7/9, এত ঘন ডেসিমিটার। ওকে, তো যোগটা আমরা কীভাবে করব? দেখো, প্রত্যেকের মধ্যে দেখো পাই আর স্কোয়ার এইচ আছে, এখানেও পাই আর স্কোয়ার এইচ আছে, এখানেও পাই আর স্কোয়ার এইচ আছে। তাহলে আমরা প্রথমে এই পাই আর স্কোয়ার এইচ কমন দিয়ে দেবো। তাহলে এখানে কি থাকবে? 2/3 থাকবে, যোগ 5/6 যোগ 7/9। তো এখানে যে ভগ্নাংশের যোগটা আছে, এই যোগটা কিন্তু আমরা করে নেব। এটা যেমন আছে তেমন বসিয়ে দিলাম। এটা দেখো 3, 6 আর 9, 3, 6, 9, এদের লসাগুটা কী হবে? 3 দিলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে দেখো এদের লসাগুটা কত হচ্ছে? 3 দুগুণে 6, 3 6 18, তাহলে 18 লসাগু হচ্ছে। ওকে, তাহলে 3 দিয়ে 18কে ভাগ করলে 3 6 18, 6টা 2-এর সঙ্গে গুণ হলে 6 দুগুণে 12, 6 দিয়ে 18কে ভাগ করলে 3 6 18 3 হবে, 5-এর সঙ্গে গুণ হলে 3 5 15, 9 দিয়ে 18কে ভাগ করলে তাহলে 9 দুগুণে 18 আর 7 দুগুণে 14, তাহলে পাই আর স্কোয়ার এইচ ইন্টু, কারণ এটা গুণ হয়ে আছে, তাহলে 15 আর 14 29, 29 আর 12 41, তাহলে 41-এর 18, তাহলে এত এই ঘন ডেসিমিটার। তাহলে দেখো, নতুন যে জার আছে তাতে যে পরিমাণ অ্যাসিড আছে তার আয়তনটা আমরা পেয়ে গেছি। এরপরে আমাদের মানটা কার মান দরকার বলো তো? এই এইচের মানটা কিন্তু আমাদের বের করতে হবে, কারণ আমাদের গায়ে জানতে চেয়েছে তাদের উচ্চতা হিসাব করে লিখি। তাদের মানে কাদের? এই যে প্রথম যে 3টে জারে অ্যাসিড ছিল, এই 3টে জারের এই এইচের মানটা কিন্তু আমাদের কাছে জানতে চাইছে। ওকে, তো এবারে দেখো, আমি শর্তানুসারে বলে লিখে নেব যে শর্তানুসারে তাহলে এইটা লিখে নেব পাই
আর স্কোয়ার এইচ ইন্টু 41/18 সমান। তো এইটা কিসের আয়তন বলো তো? কারণ দেখো এই নতুন জারে অ্যাসিডের আয়তন কিন্তু এইটা, আর নতুন জারটা দেখো, নতুন জার মানে কোনটা? এইটা। তাহলে এই জারের আয়তনটা যা, আর এই জারের মধ্যে থাকা অ্যাসিডের আয়তন নিশ্চয়ই সমান হবে। তাহলে এই জারে থাকা অ্যাসিডের আয়তন যদি এইটা হয়, ভালো করে দেখো এইটা, তাহলে এই জারের আয়তনের সমান হবে। তাহলে এই জারের আয়তনটা কীভাবে পাবো? পাই, দেখো তাহলে পাই আর স্কোয়ার এইচ হবে এর আয়তনের সূত্র। পাই আর মানে কিন্তু ক্যাপিটাল আর নিয়েছিলাম, আর স্কোয়ার, আর উচ্চতাটা আমরা ক্যাপিটাল এইচ নিয়েছিলাম। দেখো এখানে এই ক্যাপিটাল আর নিয়েছিলাম আর এটা ক্যাপিটাল এইচ নিয়েছিলাম। ওকে, এবারে দেখো এখানে পাই আছে আর এখানে পাই আছে, পাই পাই কেটে দিলাম। তাহলে এখানে কি থাকছে? আর স্কোয়ার। তো এই স্মল আর এর মানটা কত আমরা বের করে রেখেছি দেখো, 0.7 ডেসিমিটার। ওকে, তাহলে এখানে এর মানটা বসিয়ে দিতে পারি, 0.7 স্কোয়ার আছে, স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 41/18। আর এখানে দেখো ক্যাপিটাল আর স্কোয়ার আছে, তো ক্যাপিটাল আর এর মানটা আমরা এখানে বের করে রেখেছি দেখো, 2.1/2। তাহলে 2.1 নিচে 2 এরও স্কোয়ার আছে, স্কোয়ার ইন্টু এইচ। এইচের মানটা কত? উচ্চতা বলা ছিল দেখো 4.1 ডেসিমিটার। তাহলে এখানে এই 4.1, এটা বা দিয়ে হবে, বা দেখো 0.7 স্কোয়ার আছে, তো আমরা দুবার লিখতে পারি, এই 0.7 ইন্টু 0.7 তারপরে এইচ ইন্টু 41/18। ওকে, এখানেও দেখো স্কোয়ার আছে, তাহলে এটা দুবার লিখতে পারি, 2.1/2 ইন্টু 2.1/2, আর এটা 4.1 আছে। দেখো এখানে এই দশমিক তুলে 1 আর 1 ঘর পরে দশমিক মানে 0 আসবে, এখানেও তাই, নিচে 10 আসবে। পরের লাইনে দেখো, যেহেতু আমাদের এই এইচের মানটা দরকার, তাহলে এইচটাকে আমরা এখানে রাখবো, বাকি সবগুলো এদিকে নিয়ে চলে যাব। তাহলে এইটা সমান, প্রথমে যেগুলো আছে সেগুলো লিখে নিই দেখো, 2.1 নিচে 2 আছে ইন্টু 2.1 এর নিচেও 2 আছে ইন্টু 4.1 ইন্টু, এবার দেখো এই যে 7/10 আর এখানে 41/18, এগুলোই এখন এদিকে আনবো, ভাগ হবে। খুব ভালো করে দেখো, মনে করো এই 2.1 এর নিচে 2 আছে, তাহলে এর নিচে আসবে এই 7/10, ঠিক আছে, 7/10, তাহলে ভাগে আছে, যখন আমরা গুণ করব এই 7/10টা উল্টে যাবে, 10-এর 7 হবে। তাহলে এগুলো আমরা বসাবো একেবারে এদিকে উল্টেই বসাবো। ওকে, মানে লবহরটা চেঞ্জ করে বসাবো। তাহলে এটা 7/10 আছে, তাহলে 10-এর 7, তারপরেরটাও দেখো 10-এর 7, আর তারপরে দেখো 41/18 আছে, তাহলে এটা 18-র 41 করে নেব, 18-র 41। এবার দেখো এখানেও দশমিক আছে, তাহলে 1 ঘর পরে, তাহলে নিচে কত আসবে? 10 আসবে। এখানেও 1 ঘর পরে, এখানেও 10 আসবে, এখানেও 1 ঘর পরে দশমিক, এখানেও কিন্তু 10 আসবে। এরপর আমরা কি করব? একটু কাটাকাটি করে নেব। দেখো এখানে তো পয়েন্ট উঠে গেছে, তার মানে 41 আছে, তাহলে এই 41 আর এই 41 কেটে দিতে পারি। এরপরে দেখো এই 10 আর এই 10 কাটতে পারি, আবার এই 10 আর এই 10 কেটে দিতে পারি। এই 7 দিয়ে যদি আমরা 21কে কাটি, তাহলে 3 7 21, আবার এই 7 দিয়ে 21কে কাটলে 3 7 21, এই 2 দিয়ে 18কে কাটলে 9 2 18। আর কাটাকাটি করার মতো কিছু নেই। উপরে দেখো দুটো 3 আর একটা 9 আছে, আর নিচে এই 2 আর 10 আছে। তাহলে বা এই এইচ সমান সমান, উপরে কি আছে দেখো, 3 3 9, আর 9 9 81 হবে। তাহলে 81, আর নিচে দেখো 2 আর 10 গুণ করলে 10 2 20। ওকে, তাহলে এইচ সমান সমান 81/20 আছে, তাহলে উপরে বড়, তাহলে বড় থাকলে আমরা কি করব? ভাগ করে নেব একটু। তা 20 দিয়ে যদি 81কে ভাগ করি, দেখো 4 20 80, ঠিক আছে। তাহলে 81 থেকে 80 বিয়োগ করলে 1, এই দশমিক দিয়ে 0 নিলাম, তাহলে এখানে 10। 20 দিয়ে 10কে ভাগ করা যায় না, তাহলে এখানে আরও একটা 0 দিয়ে এখানে 0 চলে আসবে, তাহলে 5 20 100। তাহলে আমাদের 20 দিয়ে 81কে ভাগ করলে 4.05 পাচ্ছি। তাহলে এইটা থেকে আমরা এই 4.05, এটা কী হবে? ডেসিমিটার। তার মানে এইচের মানটা দেখো আমরা পেয়ে গেছি। আর এই এইচ আমরা কি ধরে নিয়েছিলাম দেখো তো অঙ্কের শুরুতে, দেখো ধরি 3টি জারের উচ্চতা এইচ, আর আমাদের এই এইচের মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা এইচের মানটা পেয়ে গেছি 4.05। তাহলে আমরা উত্তরটা লিখে দেব যে তাদের উচ্চতা বা ওই 3টি জারের উচ্চতা 4.05। তাহলে অতএব প্রথম তিনটি জারের উচ্চতা সমান এই 4.05
05 AC মি। তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করো। দেখো, আজকের আমি অঙ্ক করলাম এই 3-এর দাগ থেকে 6-এর দাগ পর্যন্ত। পরের দিনে আমরা এই 7-এর দাগ থেকে অঙ্কগুলি করব। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।